নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো বারো শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো আমরা। সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি এখনো পর্যন্ত কিন্তু সেই মামলার শুনানি চলছে। মামলায় যুক্ত হলো আইএমএ। নিরাপদ কাজের পরিস্থিতি ছিল না আরজি করে, প্রধান বিচারপতি এমনটাই বলেছেন। সেখানে সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি আজ হচ্ছে। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ডিওয়াই চন্দ্রচূড়, জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের যে বেঞ্চ, সেই বেঞ্চে কিন্তু আজ আরজি কর মামলার শুনানি হচ্ছে। আপনারা জানেন যে এই মামলা, এখানে শতপ্রণোদিত মামলা করা হয়েছিল দেশের শীর্ষ আদালতের পক্ষ থেকে, এবং সেই মামলার শুনানি কিন্তু এখনো পর্যন্ত চলছে। আরজি কর কাণ্ড এবং সেই প্রসঙ্গেই শতপ্রণোদিত মামলা করা হয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট শতপ্রণোদিত মামলা করে এই আরজি কর ঘটনার প্রসঙ্গে, এবং সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি চলছে। মামলায় যুক্ত হলো আইএমএ। হামলা আটকানো জাতীয় নীতি বানাবে টাস্ক ফোর্স, এমনটাই জানিয়েছেন আজ প্রধান বিচারপতি। এমনটাই বলেছেন আজ তিনি। চিকিৎসা ক্ষেত্রে সকলের সুরক্ষায় জাতীয় নীতি গঠন চলছে এখনো পর্যন্ত মামলা। আরজি কর মামলার শুনানি চলছে। শীর্ষ আদালতের টাস্ক ফোর্সে প্রথিতযশা চিকিৎসক সহ কেন্দ্র এবং রাজ্যের প্রতিনিধিরা থাকবেন। টাস্ক ফোর্সে রয়েছে 9 জন চিকিৎসক। আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত এই মামলায় কিন্তু টাস্ক ফোর্স গঠনের কথা বলা হয়েছে। টাস্ক ফোর্সে দিল্লি ও যোধপুর এইমসের 2 ডিরেক্টরও থাকবেন এখনো পর্যন্ত, এমনটাই জানা যাচ্ছে। বেঙ্গালুরুর এক চিকিৎসকও থাকবেন এই যে মামলায়। আপনাদের জানিয়ে রাখি, 9ই আগস্ট যে ভাবে আরজি করে এক ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ করে খুনের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু এই মামলা। আরো বিস্তারিত জানবো আমরা এই প্রসঙ্গে। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমার সহকর্মী ভাস্বতী। এখনো পর্যন্ত এই মামলার শুনানিতে ঠিক কি তথ্য উঠে আসছে? প্রধান বিচারপতি থেকে শুরু করে যেই ডিভিশন বেঞ্চে এই মামলা উঠেছে, সেই মামলা প্রসঙ্গে এখনো পর্যন্ত কি তথ্য রয়েছে? একদমই স্বর্ণালী, এবং যে মামলার দিকে কিন্তু, যে মামলার শুনানির দিকে বলা যেতে পারে গোটা দেশের নজর ছিল। আমরা দেখছি যে গোটা রাজ্য সহ গোটা দেশ প্রতিবাদে ফুঁসছে এবং সকলেই কিন্তু বিচার চাইছে। এবং যে বিষয় খুব গুরুত্বপূর্ণ আজ সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে উঠে এলো, তা হলো টাস্ক ফোর্স গঠন, জাতীয় টাস্ক ফোর্স গঠন, এবং যে টাস্ক ফোর্স গঠনের মধ্যে দিয়ে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টা দেখা হবে। খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনাদের জানিয়ে রাখবো, এবং স্বর্ণালী তোমাকেও জানিয়ে রাখবো, যে এই যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যেখানে প্রথিতযশা চিকিৎসকরা রয়েছেন, বলা হচ্ছে যে 9 জন চিকিৎসক থাকছেন এই টাস্ক ফোর্সে। এবং অবশ্যই সেদিকে যেরকম আমাদের নজর থাকছে, পাশাপাশি প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়েও কিন্তু আজ দেশের শীর্ষ আদালতে প্রশ্ন তোলা হয়েছে। যেখানে এ ধরনের ঘটনা ঘটেছে, সেখানে প্রাক্তন অধ্যক্ষর যে ভূমিকা, আমরা দেখেছিলাম যে সন্দীপ ঘোষ, তাকে যেরকম 4 ঘন্টার মধ্যে বদলি করা হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজে, সেই জায়গাটাও যেরকম আলোকপাত করা হয়েছে। অন্যদিকে বিচারপতি তিনি জানিয়েছেন যে এই ঘটনা শুধুমাত্র রাজ্যের নয়, দেশের সমস্ত চিকিৎসকদের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়, এবং নিরাপত্তা সুনিশ্চিত করতেই কিন্তু এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো, এখনো পর্যন্ত টাস্ক ফোর্সে যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন, এবং যে এখনো পর্যন্ত খবর আমাদের কাছে উঠে আসছে, সেখানে যেরকম বেঙ্গালুরুর একটি প্রথিতযশা প্রতিষ্ঠানের চিকিৎসকরা রয়েছেন, পাশাপাশি সার্জন ভাইস অ্যাডমিরাল আর কে সারিয়ান রয়েছেন, ডক্টর রেড্ডি রয়েছেন, ম্যানেজিং ডিরেক্টর এশিয়ান ইনস্টিটিউট অফ ন্যাশনাল গ্যাস্ট্রোলজি, পাশাপাশি ডক্টর এম শ্রীবাস রয়েছেন, ডিরেক্টর অফ এইমস দিল্লি। অন্যদিকে ডক্টর প্রতিমা মূর্তি রয়েছেন ব্যাঙ্গালোরের একটি প্রথিতযশা প্রতিষ্ঠানের। অর্থাৎ এই সমস্ত বিষয় যে টাস্ক ফোর্স গঠন করা হবে, এই টাস্ক ফোর্স যেরকম চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করবে, অন্যদিকে আগামী দিন যাতে এই ধরনের ঘটনার কোনো রকম কোনো পুনরাবৃত্তি না হয়, এই বিষয়টাও কিন্তু দেখাবে। পাশাপাশি স্বর্ণালী, খুব গুরুত্বপূর্ণ বলে রাখবো, এফআইআর এর বিষয় নিয়েও কিন্তু আজকে শীর্ষ আদালতে এই বিষয়টা কিন্তু যথেষ্টভাবে আলোকপাত হয়েছে। কারণ এই যে ঘটনা, এই ঘটনা সকালেই ঘটেছিল, অর্থাৎ গত 9ই আগস্ট আরজি করে যে নৃশংস ঘটনা, সেই ঘটনার সকালে ঘটার পর কিভাবে 11:45-এ এফআইআর হয়, যদিও রাজ্যের তরফে সাফাই যে 11:45-এ এফআইআর হয়েছিল মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে, এবং সেই জায়গা থেকেও কিন্তু প্রশ্ন উঠছে। অন্যদিকে এই যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, এই টাস্ক ফোর্স বিভিন্ন সময় চিকিৎসকদের নিরাপত্তা এবং চিকিৎসা ক্ষেত্রে সকলের সুরক্ষায় জাতীয় যে নীতি গঠন, সেই টাস্ক ফোর্সের মধ্যে দিয়ে কিন্তু এই সমস্ত বিষয় দেখা হবে, এমনটাই কিন্তু আজ বলা হয়েছে। অন্যদিকে যেমনটা তোমাকে বলছিলাম, যে প্রাক্তন অধ্যক্ষের ভূমিকাও কিন্তু একটা বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে ফেলেছে। পুলিশের ভূমিকা নিয়েও উষ্মা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি। স্বর্ণালী।
একেবারে ভাষ্যতে সেক্ষেত্রে আরো একটা যে প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে উঠে আসছে যে আমরা যেমনটা দেখেছি যে এই আরজি কর কাণ্ডের প্রতিবাদে কিন্তু 14ই আগস্ট আমরা দেখেছি যে আরজি করের যে জরুরি বিভাগ সেখানে ঢুকে রীতিমতো তাণ্ডব চালিয়েছে হামলাকারীরা। সে প্রসঙ্গে কি আজ এই মামলার শুনানিতে কিছু বলা হয়েছে? আমরা দেখেছি গত 14ই আগস্ট রাতে মহিলাদের যে কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচি থেকে কোথাও গিয়ে আন্দোলনের অভিমুখ ঘোরাতে আরজি কর হাসপাতালে দুষ্কৃতীদের তাণ্ডব, এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে। এবং সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি এই বিষয়ে যেমনটা বলেছেন যে আইন শৃঙ্খলা কোথাও গিয়ে কোথায়, অর্থাৎ রাজ্যের যে আইন শৃঙ্খলা, এই আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠেছে। এ ধরনের হামলার ঘটনা কিভাবে হয় এবং এর আগেও যে প্রশ্ন উঠেছে যে পুলিশের সামনে এই ধরনের ঘটনা ঘটেছে, সুপ্রিম কোর্টের বিচারপতি তিনিও কিন্তু এই বিষয়টাই আলোকপাত করেছেন। এ ধরনের হামলা আটকানো কিন্তু অবশ্যই রাজ্যের ক্ষেত্রে এই বিষয়টা দেখা উচিত ছিল এবং পুলিশের ক্ষেত্রে এই বিষয়ে কিন্তু সদর্থক ভূমিকা নেওয়া উচিত ছিল। এই বিষয়ে কিন্তু প্রশ্নের মুখে পড়েছে রাজ্য। এবং আমরা দেখেছিলাম গত 14ই আগস্ট রাতে যে ঘটনা, আমরা দেখেছিলাম জরুরি বিভাগে ভাঙচুর চালানো হয়, চিকিৎসকদের যে ধর্ণা মঞ্চ সেই ধর্ণা মঞ্চে ভাঙচুর চালানো হয়, বিভিন্ন যে ওষুধ সামগ্রী, মেডিসিন যে সামগ্রী, জীবনদায়ী ওষুধ, সেই ওষুধগুলো একেবারে তছনছ করে দেওয়া হয়। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে আজ শীর্ষ আদালতে, এমনটি প্রশ্ন তুলেছেন বিচারপতি স্বর্ণালী। একেবারে ভাষ্যতে এর পাশাপাশি আরো যে একটি বিষয় তোমার কাছে জানতে চাইবো যে আমরা জানি যে তুমি যেমনটা বললে যে একেবারে প্রধান বিচারপতির কাছে কিন্তু ভোটসেত হতে হয়েছে রাজ্যকে, রাজ্যের যিনি সলিসিটর জেনারেল তিনি তার পরিপ্রেক্ষিতে কি বললেন আজ? সেই জায়গা থেকে রাজ্যের ক্ষেত্রে যেমনটা সাফাই দেওয়া হয়েছে যে এফআইআর করা হয়েছে এবং এই বিষয়টা যেমনটা তোমাকে আমি আগে জানালাম যে মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি আরও যে সমস্ত বিষয় ইতিমধ্যেই কিন্তু উঠে এসছে তোমাকে একটু জানানোর চেষ্টা করব যে 11:45 নয়, দুপুর 2:30 এফআইআর দায়ের করা হয়েছে, এমনটা রাজ্যের তরফে সাফাই দেওয়া হয়েছে। যদিও ইতিমধ্যে শীর্ষ আদালত বলছে যে সকালে মৃত্যু, এফআইআর রাত 11:45 কেন, হাসপাতালে 7,000 লোকের হামলা হয়েছে, সম্পূর্ণ আইন শৃঙ্খলা ভেঙে পড়ার প্রমাণ। সুপ্রিম কোর্টে মামলাকারীর আইনজীবীর এমনটাই বক্তব্য ছিল। যদিও রাজ্যের তরফে যে সাফাই দেওয়া হয়েছে যে সিট গঠন করা হয়েছে, আদালত যা যা বলবে সেই সমস্ত বিষয় করতে রাজি। অন্যদিকে রাজনৈতিক দলের যে অনুপ্রবেশ আরজি করের প্রতিবাদে রাজনৈতিক কারণে কিন্তু বর্তমান এই চেহারা নিয়েছে, এমনটাই রাজ্যের তরফে সাফাই দেওয়া হয়েছে। স্বর্ণালী, ভাষ্যতে আরো একটি যে বিষয় জানতে চাইবো আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে সুপ্রিম কোর্টে কিন্তু আরজি কর মামলা শুনানি চলছে এবং সেই বিষয়ে কিন্তু একেবারে বিভিন্ন রকম যে নির্দেশ দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, মামলায় যুক্ত হয়েছে ইতিমধ্যেই আইএমএ। ভাষ্যতে তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যে আমরা জানি যে হাইকোর্টের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই বিষয়ে কি বলা হলো যে এই যে মামলা আরজি কর সেখানে কখন প্রথম এফআইআর করা হয়েছিল সে বিষয়ে কি বলা হয়েছে রাজ্যের পক্ষ থেকে? একদমই তোমাকে যেমনটা এর আগেই জানাচ্ছিলাম স্বর্ণালী, 11:45 নয়, দুপুর 2:30 কেন এফআইআর দায়ের করা হয়েছে? 11:45 নয়, দুপুর 2:30 এফআইআর রাজ্যের সাফাই। সকালে মৃত্যু, এফআইআর রাত 11:45 কেন? এই প্রশ্ন যেরকম উঠে এসেছে, অর্থাৎ এফআইআর এর প্রশ্নটাও কিন্তু যেরকম উঠে এসেছে আজকে দেশের সর্বোচ্চ আদালতে, পাশাপাশি পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। একটা বিষয় তোমাকে মনে করাবো, পুলিশ মৃতদেহ দেখতে দেয়নি, এই বিষয়ও কিন্তু উঠেছে। কারণ এর আগে যেরকম অভিযোগ ছিল পরিবারের তরফে যে পুলিশ কিন্তু ওই তরুণীর মৃতদেহ দেখতে দেয়নি এবং এই বিষয় নিয়েও কিন্তু আজ আদালতে প্রশ্ন উঠেছে। স্বর্ণালী, সে জায়গা থেকে অধ্যক্ষের ভূমিকা, যেমনটা তোমাকে আগে বলছিলাম যে অধ্যক্ষের বদলি, তিনি কতটা প্রভাবশালী, অর্থাৎ যে ঘটনা ঘটেছে এই ঘটনার পর আমরা দেখেছি পড়ুয়াদের ক্ষোভ বিক্ষোভ যেরকম আছড়ে পড়েছে। ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ যখন তাকে করা হলো তারপরেও সেখানে আমরা দেখেছিলাম ক্ষোভ বিক্ষোভ এবং অধ্যক্ষের ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেই ক্ষোভ বিক্ষোভের মুখে পড়ে আদালতে যখন এই মামলা উঠল এবং সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের তরফেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল যে তাকে বদলি দেওয়া হোক অনির্দিষ্টকালের জন্য, ইতিমধ্যেই তিনি ছুটিতে আছেন। সে জায়গা থেকে দাঁড়িয়ে এই বিষয়গুলো কিন্তু উত্থাপিত হয়েছে যে কতটা প্রভাবশালী, যার জন্য আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে আরজি কর মামলার শুনানি কিন্তু এখনো পর্যন্ত চলছে শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি চলছে এবং সেই মামলা প্রসঙ্গেই আপনাদের সামনে তথ্য দেব যে ঠিক কোন কোন বিষয় আমাদের সামনে উঠে এসেছে এখনো পর্যন্ত, সেই বিষয়ে তথ্য জানাবো আপনাদের। নিরাপদ কাজের পরিস্থিতি ছিল না এমনটাই কিন্তু জানিয়েছেন প্রধান বিচারপতি। শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি আরো যেমনটা জানা যাচ্ছে চিকিৎসায় সার্বিক সুরক্ষায় ভারত জাতীয় টাস্ক ফোর্স গঠন করা হবে, এমনও কিন্তু এই যে মামলার শুনানিতে তা কিন্তু উঠে এসেছে। শুধুমাত্র তাই নয়, টাস্ক ফোর্স গঠন সুপ্রিম কোর্টের এই যে মামলা, প্রথমেই আপনাদের জানাচ্ছিলাম যে
আরজি কর মামলায় কিন্তু এবার টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তার পাশাপাশি আরো যে বিষয়টা বলা হয়েছে, চিকিৎসা ক্ষেত্রের সকলের সুরক্ষায় জাতীয় নীতি গঠন, এই বিষয়টিও কিন্তু উঠে এসেছে। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসা ক্ষেত্রে একের পর এক যে অভিযোগ সামনে আসছে, সেই কারণেই কিন্তু এই কথা বলা হচ্ছে যে জাতীয় টাস্ক ফোর্সের কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত এই মামলা প্রসঙ্গে কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে রাজ্যকে কিন্তু ভর্ৎসিত হতে হয়েছে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতির তার কাছে। তার পাশাপাশি টাস্ক ফোর্সে রয়েছে 9 জন চিকিৎসক। এই যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, সেই টাস্ক ফোর্সে কিন্তু 9 জন থাকবেন। টাস্ক ফোর্সে দিল্লি এবং যোধপুরের যে প্রথিতযশা কিছু প্রতিষ্ঠান রয়েছে তার চিকিৎসকরা থাকবেন, এবং যে বেঙ্গালুরুর যে প্রথিতযশা একটি প্রতিষ্ঠান রয়েছে তার চিকিৎসকও থাকবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে 9 জন কিন্তু চিকিৎসক থাকবে এই যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। আজ যেই মামলার শুনানি হচ্ছে, আরজি কর মামলার শুনানি হচ্ছে শীর্ষ আদালতে, এবং সেখানেই এমন নির্দেশই কিন্তু দেওয়া হয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, তার পাশাপাশি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের যে বেঞ্চে সেই মামলা চলছে এখনো পর্যন্ত। টাস্ক ফোর্স গঠন সুপ্রিম কোর্টের এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে আজ দেশের শীর্ষ আদালতের পক্ষ থেকে। হামলা আটকানো জাতীয় নীতি বানাবে টাস্ক ফোর্স। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আমরা দেখেছি যে গত 14ই আগস্ট যেভাবে আরজি করের ভেতরে ঢুকে একেবারে তাণ্ডব চালিয়েছিল হামলাকারীরা, সেই প্রসঙ্গেই কিন্তু এমন মন্তব্য করা হয়েছে। চিকিৎসায় সার্বিক সুরক্ষা জাতীয় টাস্ক ফোর্স গঠনের কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। অর্থাৎ বোঝাই যাচ্ছে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে 9 জন চিকিৎসক কিন্তু থাকবে এখানে। হামলা আটকানো জাতীয় নীতি বানাবে টাস্ক ফোর্স। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আরজি কর কাণ্ড, যা একেবারে শুধুমাত্র রাজ্য নয়, পাশাপাশি দেশেও কিন্তু তোলপাড় ফেলে দিয়েছে, সেই মামলা প্রসঙ্গেই এবার টাস্ক ফোর্স যেমন গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে, তার পাশাপাশি কিন্তু হামলা আটকানো সেই বিষয়ে যেন টাস্ক ফোর্স যথাযথ ব্যবস্থা নেয় সেই নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে। টাস্ক ফোর্স গঠন সুপ্রিম কোর্টের। আমরা আবারও যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী ভাস্বতী, আমরা তার কাছে আবারও যাব নিউজ রুমে। ভাস্বতী, আমরা যেমনটা জানি যে যেমনটা দেখতে পেলাম, অর্থাৎ যে টাস্ক ফোর্স গঠনের কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এখনো পর্যন্ত আর কি আপডেট পাওয়া যাচ্ছে এই মামলার শুনানিতে? একদমই, এবং যেমনটা তুমি বলছিলে যে এই ঘটনায় কিন্তু প্রতিবাদের আঁচ দেশ জুড়ে, বলা যেতে পারে যে প্রবাসেও কিন্তু আমরা এই প্রতিবাদের আঁচ দেখেছি। আর সুপ্রিম কোর্টে যে মামলার শুনানি আজ চলছিল, সেই মামলার শুনানিতে আমরা সকাল থেকে নজর রেখেছিলাম, গোটা দেশের নজর ছিল। খুব গুরুত্বপূর্ণ যেমনটা জাতীয় টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, তোমাকে জানিয়ে রাখবো যে 7 সদস্যের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে যাতে মহিলারা আরো বেশি করে তারা কাজে যোগদানে উৎসাহ দিতে পারেন, এই বিষয়টাও যেরকম দেখা হয়েছে। অন্যদিকে যে বিষয়টা আজ তুলে ধরা হয়েছে যে এই ঘটনা শুধুমাত্র এ রাজ্যের নয়, এ রাজ্যের আইন শৃঙ্খলা যেরকম একটা প্রশ্নের মুখে, যেমনটা তুমি বলছিলে যে গত 9ই আগস্টের এই ঘটনার পর আমরা দেখেছি 14ই আগস্ট বুধবার মধ্যরাতে দুষ্কৃতীদের যে তাণ্ডব, অর্থাৎ সেখানে যে প্রশ্নটা বারবার উঠছে যে আইন শৃঙ্খলা কোথায়। রাজ্য সরকারের উচিত ছিল এ ধরনের যে ঘটনা, সেই ঘটনার একটা আটকানো, কারণ এতজন লোক মিলে একটা চিকিৎসা প্রতিষ্ঠানে ঢুকে কিভাবে এ ধরনের ঘটনা ঘটালো হামলার, তা নিয়েও প্রশ্ন উঠছে। অন্যদিকে যে 9 সদস্যের টিম গঠন করা হয়েছে টাস্ক ফোর্সে, এই টিম যেরকম জাতীয় সুরক্ষার দিকটা দেখবেন, অর্থাৎ চিকিৎসকরা যাতে এই চিকিৎসা প্রতিষ্ঠানে তারা তাদের সুরক্ষা মতো কাজ করতে পারে। অন্যদিকে চিকিৎসকরা যাতে আগামী দিন, অর্থাৎ আগামী দিন দেশ তথা রাজ্য এ ধরনের কোনো ঘটনার মুখাপেক্ষী না হতে হয়, এ ধরনের দর্শন করে খুন, এ ধরনের নৃশংস ঘটনার মুখাপেক্ষী যাতে না হতে হয়, সেই কিন্তু নিরাপত্তাটা সুনিশ্চিত করবে টাস্ক ফোর্স। এবং সুপ্রিম কোর্টের নির্দেশে যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, সেই টাস্ক ফোর্সের পরবর্তীতে কি পদক্ষেপ হয় এবং অবশ্যই সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে স্বর্ণালী। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, এবং যেমনটা তুমি এর আগে বলছিলে সলিসিটর জেনারেল তুষার মেহতা, তিনি যেরকমটা আদালতে আজকে জানিয়েছেন যে এই ঘটনায় যেরকম চিন্তিত, অন্যদিকে যে চিকিৎসকের ওপর এই হামলা, এই বর্বরোচিত হামলা হয়েছে, যে ঘটনা ঘটেছে, এই ঘটনার নিন্দা তিনি করেছেন, এবং যে বিষয়টা তিনি উল্লেখ করেছেন মূলত যে এই
ঘটনা নিয়ে কোনোভাবেই রাজনীতি করা যায় না। অন্যদিকে এই ঘটনার পর মৃতার বাবাকে 3 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল এবং মৃতদেহ দেখতে দেওয়া হয়নি, এমনটাও কিন্তু অভিযোগ বারে বারে উঠেছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন, যেখানে তিনি বলেছেন যে 500 লোকের জমায়েত হলে আমরা বলি ভালো লোক এসেছে, এবং সেখানে 7000 লোক কিভাবে হাসপাতালে ঢুকলো, এই ধরনের ভাঙচুরের ঘটনা ঘটলো। এবং যে বিষয় বারবার উঠেছে যে কোথাও গিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সেদিন রাতের যে ঘটনা, তাহলে আইন শৃঙ্খলা কোথায়? এটা কি আইন শৃঙ্খলার নমুনা? এমনটাই কিন্তু সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি আদালতে আজ প্রশ্ন তুলেছেন। স্বর্ণালী একেবারে ভাষ্যতে তার পাশাপাশি যে বিষয়টা গুরুত্বপূর্ণ আরো বেশি, আমরা জানি যে গত যে 12ই আগস্ট আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্ট কিন্তু এই যে মামলার তদন্তভার তা কিন্তু সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দেওয়া হয়েছে। সে বিষয়ে কি আজকের এই মামলার শুনানিতে কিছু উঠে এসেছে, অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশ্যে প্রধান বিচারপতির কি কোনো নির্দেশ রয়েছে? একদমই, এবং আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সিবিআই এই তদন্তভার নেয়। যদিও রাজ্যের তরফে বলা হয়েছে যে ইতিমধ্যেই যেই ভাঙচুরের ঘটনায় সিট গঠন করা হয়েছে, পরবর্তীতে দেশের শীর্ষ আদালত বা সর্বোচ্চ আদালত কিভাবে এই মামলা দেয় এবং কিভাবে এই মামলার শুনানি হয়, কি নির্দেশ দেয়, সেই ভিত্তিতে কিন্তু কাজ করবে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এর আগেও আমরা দেখেছিলাম যে রাজ্যের তরফে যে বিষয়টা এ রাজ্যের শাসক দল এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও স্পষ্ট করেছিলেন যে যে কোনো এজেন্সিকে দিয়ে তদন্ত করানো যেতে পারে এবং সিবিআই তদন্ত হলেও কিন্তু সমস্ত রকমভাবে সহযোগিতা করা হবে। এবং আজ যে বিষয়গুলো উঠে এসেছে এই মামলার পরিপ্রেক্ষিতে, যেমনটা তোমাকে এর আগে জানাচ্ছিলাম যে বিভিন্ন বিষয় কিন্তু রাজ্যের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে যেরকম ভৎসনার মুখে পড়তে হচ্ছে, অন্যদিকে পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা নিয়েও কিন্তু উষ্মা প্রকাশ করেছে। পাশাপাশি তোমাকে এই বিষয়টাও জানিয়ে রাখবো, পুলিশের যেমনটা ভূমিকা তোমাকে বলছিলাম যে সামগ্রিক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রধান বিচারপতি বলেছেন যে প্রথমে ঠিকভাবে এফআইআর করা হয়নি, পুলিশ কি করেছিল এবং এত বড় একটা হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটে গেল, পুলিশ কি ভাঙচুর করার অনুমতি দিল, এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন উঠছে। অন্যদিকে সিবিআই তদন্ত যেমনটা তুমি বলছিলে চলছিল, সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ চলছে, চতুর্থ দিনেও আমরা দেখলাম গতকাল 12.5 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। নানান যে এই ঘটনায় যোগসূত্র রয়েছে, আরও কি তদন্তের স্বার্থে স্পষ্ট করতে চাইছেন সিবিআই আধিকারিকরা, পরবর্তীতে পলিগ্রাফ টেস্টের ভাবনাও নিয়েছে এবং সেখান থেকে বোঝা যাবে যে তার যে বয়ান সেই বয়ান কতটা সত্যি বা কতটা মিথ্যে। পরবর্তীতে এই বিষয়গুলো কিন্তু এই তদন্তের দিক ধরেই এগোবে। একদমই ভাষ্যতে আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সুপ্রিম কোর্টে কিন্তু এই যে আরজিকর মামলা তার শুনানি এখনো পর্যন্ত চলছে। অবশ্যই তার প্রতি মুহূর্তের আপডেট আপনাদের আমরা দিতে থাকবো, তবে এখন সময় একটা ছোট্ট বিরতির, দেখতে থাকুন আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর যেমন যেই খবরের দিকে আমাদের নজর রয়েছে, সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি, মামলায় যুক্ত হয়েছে আইএমএ, নিরাপদ কাজের পরিস্থিতি ছিল না আরজিকরে, এমনটাই সেখানে কিন্তু বলেছেন প্রধান বিচারপতি। শুধুমাত্র তাই নয়, আজকের এই মামলার শুনানিতে আর কি কি বলা হয়েছে অবশ্যই সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে এবং দেখাবো সেই বিষয়টি আপনাদের যে আজ যে মামলা অর্থাৎ আরজিকর মামলার শুনানি কিন্তু এখনো পর্যন্ত চলছে দেশের শীর্ষ আদালতে। শতপ্রণোদিত যে মামলা, সেই মামলার শুনানিতে আজ যা যা বলা হচ্ছে, আরজিকরে ভাঙচুর কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই জানানো হয়েছে রাজ্যের পক্ষ থেকে। তার পাশাপাশি সমাজ মাধ্যমে যা দেখাচ্ছে তার বেশিরভাগই ভুয়ো। রাজ্য কিন্তু বরাবরই এই অভিযোগেই সরব হয়েছে এবং সেখানেও একই অভিযোগ কিন্তু আজ করা হয়েছে শীর্ষ আদালতে। আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত কিন্তু এই মামলার শুনানি চলছে এবং সমাজ মাধ্যমে যা দেখানো হচ্ছে তার বেশিরভাগটাই ভুয়ো। আজ রাজ্যের পক্ষ থেকে কিন্তু শীর্ষ আদালতের কাছে এমনটাই বলা হয়েছে, আরজিকরে ভাঙচুর কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই গ্রেপ্তারির যে সংখ্যা এখনো পর্যন্ত আমরা জানি যে ধৃত সঞ্জয় রায়, তাকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এবং সেই বিষয়টি আজ রাজ্যের পক্ষ থেকে শীর্ষ আদালতে বলা হয়েছে। তার পাশাপাশি আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে ইতিমধ্যেই কিন্তু টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে এবং সেই টাস্ক ফোর্সে 9 জন থাকবেন, 9 জন চিকিৎসক থাকবেন। বিভিন্ন যে রাজ্য আছে সেই রাজ্যের যারা চিকিৎসকরা প্রথিতযশা তারা থাকবেন। 11:45 নয়, দুপুর 2:30 এফআইআর দায়ের করা হয়েছে এমনটাই কিন্তু বলা হয়েছে রাজ্যের পক্ষ থেকে। হাসপাতালে 7000 লোকের হামলা, অর্থাৎ গত 14ই আগস্ট আরজিকরে যেভাবে হামলার যে ছবি আমরা দেখেছিলাম সেই প্রসঙ্গেই কিন্তু এই বক্তব্য। সম্পূর্ণ আইন শৃঙ্খলা ভেঙে পড়ার প্রমাণ এমনটাই বলা হয়েছে রাজ্যের পক্ষ থেকে, মন্তব্য করা হয়েছে মামলাকারীর আইনজীবীর পক্ষ থেকে। অর্থাৎ আমরা দেখেছি গত 14ই আগস্ট মধ্যরাতে যেভাবে আরজিকরে ঢুকে ভাঙচুর চালিয়েছিল হামলাকারীরা, সে প্রসঙ্গেই এমন মন্তব্য। এবং 11:45 থেকে 2:30 মধ্যে কেন এই এফআইআর, সে প্রসঙ্গেও কিন্তু মন্তব্য করা হয়েছে। পাল্টা রাজ্য কি বলেছে যে সিট গঠন করা হয়েছে এখনো পর্যন্ত এই মামলায়। আমরা জানি যে সিট গঠন করা হয়েছে এবং
সেই সিটের সংখ্যা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 10 জন। রাজনৈতিক দলের অনুপ্রবেশে বিষয়টি এই চেহারা নিয়েছে এমন কিন্তু মন্তব্য করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে। যেই অভিযোগ বারংবার রাজ্যের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে করা হচ্ছিল যে এই যে আরজিকর মামলা বা এই যে আরজিকর কাণ্ড, তার সঙ্গে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু ফায়দা লোটার চেষ্টা করছে। আমরা এ প্রসঙ্গে আরো বিস্তারিত জানবো। নিউজরুম থেকে রয়েছেন আমার সহকর্মী ভাষ্যতে। আমরা যেমনটা জানি যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এই সিট গঠন প্রসঙ্গেও কিন্তু এবার মন্তব্য করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। ঠিক কি নির্দেশ জানবো তোমার কাছে? যে বিষয়টা জানাচ্ছিলাম এর আগে, যে সুপ্রিম কোর্টে আজ প্রধান বিচারপতি তিনি এই মামলার শুনানির শুরুতেই যেমনটা বলেছেন যে এই ঘটনা কিন্তু সাধারণ খুন নয়। এই ঘটনা, যে ঘটনা ঘটেছে, শুধুমাত্র এটা রাজ্যের ঘটনা নয়, এটা গোটা দেশের ঘটনা। অন্যদিকে যে জাতীয় টাস্কফোর্স গঠন করা হয়েছে, যেখানে 10 জন চিকিৎসক রয়েছেন প্রথিতযশা বিভিন্ন প্রতিষ্ঠানের, এবং যেখানে এই টাস্কফোর্স চিকিৎসকদের তারা নিরাপত্তা সুনিশ্চিত করবে। পাশাপাশি তোমাকে একটা বিষয় স্বর্ণালী জানাবো, যেখানে এই টাস্কফোর্স দুটো ভাগে বিভক্ত হয়ে কাজ করবে। মেডিকেল স্টাফদের যেরকম সুরক্ষা সুনিশ্চিত করবে, অন্যদিকে এই টাস্কফোর্স যে বিষয়টা দেখবে জেন্ডার বায়াসনেস, অর্থাৎ মহিলাদের ওপর, যারা মহিলা চিকিৎসক তাদের সঙ্গে যাতে কোনো রকম কোনো অনৈতিক কাজকর্ম না হয়, কোনো রকম কোনো খারাপ বিষয় না হয়, সেই বিষয়টা কিন্তু, অর্থাৎ নিরাপত্তা সুনিশ্চিত করবে মহিলা চিকিৎসকদের। এই দুইভাবেই কিন্তু এই টাস্কফোর্স গঠন করা হয়েছে, এই দুইভাবেই কিন্তু এই টাস্কফোর্স কাজ করবে। পাশাপাশি তোমাকে জানাবো যে চিকিৎসকদের নিরাপত্তার পাশাপাশি এই যে দুটো ভাগে কাজ করা হবে, এবং যেমনটা বলছিলাম তোমাকে, পরবর্তী কিভাবে পদক্ষেপ, কি পদক্ষেপ নেওয়া হবে, কিভাবে এই ধরনের কাজ চলবে, এই সমস্ত বিষয়টা কিন্তু দেখা হবে। পাশাপাশি তোমাকে জানাবো যে এই টাস্কফোর্সে কার কার রয়েছেন। ভারতীয় নৌবাহিনীর চিকিৎসা পরিষেবা বিভাগের ডিরেক্টর জেনারেল রয়েছেন অ্যাডমিরাল আরতি সরিন রয়েছেন। এছাড়াও টাস্কফোর্সে রয়েছেন প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডি নাগেশ্বর রেড্ডি, দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ডিরেক্টর এম শ্রীনিবাস রয়েছেন। পাশাপাশি বেঙ্গালুরুর একজন প্রথিতযশা চিকিৎসকও রয়েছেন প্রতিমা মূর্তি। অন্যদিকে যোধপুর এইমসের গোবর্ধন দত্তপুরী রয়েছেন, এবং দিল্লির গঙ্গারাম হাসপাতালের এস রাওয়াত রয়েছেন। পাশাপাশি অন্যান্য প্রথিতযশা চিকিৎসকরাও রয়েছেন। এই বোঝা যাচ্ছে যে এই নির্দেশ। আপাতত তুমি সঙ্গে থাকো ভাষ্যতে। এখন সময় আরো বারোতে আরো একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর যেই খবরের দিকে আমাদের বিরতিতে যাওয়ার আগেও নজর ছিল, এখনো পর্যন্ত কিন্তু আরজিকর মামলার যে শুনানি তা কিন্তু চলছে এই যে সুপ্রিম কোর্টে। সেখানে কিন্তু শতপ্রণোদিত যে মামলা করা হয়েছিল, এবং সেই প্রসঙ্গেই কিন্তু একাধিক তথ্য উঠে আসছে, একাধিক নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে ইতিমধ্যেই টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেই টাস্ক ফোর্সে কিন্তু থাকবেন 10 জন চিকিৎসক, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এবং শুধুমাত্র তাই নয়, সেখানে কিন্তু চূড়ান্তভাবে ভর্ৎসিত হয়েছে রাজ্য সরকার, অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে যে বিষয়গুলি সামনে আনা হয়েছে সেই তার প্রেক্ষিতেই কিন্তু চূড়ান্তভাবে ভর্ৎসিত হতে হয়েছে রাজ্যকে। এবং তার পাশাপাশি নিরাপদ কাজের পরিস্থিতি ছিল না আরজি করে, এমনটাও মন্তব্য করা হয়েছে প্রধান বিচারপতির পক্ষ থেকে। এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে টাস্ক ফোর্সে 10 জন সদস্য অর্থাৎ চিকিৎসক তারা থাকবেন, এবং তারাই কিন্তু এই মামলার যে এই যে কাণ্ড অর্থাৎ আরজিকর কাণ্ডের এর পরবর্তীতে যে তদন্ত, যে গতি প্রকৃতি এগোবে তার দিকে কিন্তু নজর রাখবে। আমরা আবারও সরাসরি যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী ভাষ্যতে। যে বিষয়টা তোমার কাছ থেকে জানতে চাইবো অবশ্যই সেই যে তুমি যেমনটা জানাচ্ছিলে যে টাস্ক ফোর্সে কিন্তু এখনো পর্যন্ত 10 জনকে রাখা হয়েছে। শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি অর্থাৎ যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত এই যে নির্দেশ, এই যে মামলার শুনানি, এই শুনানির প্রসঙ্গে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? একদমই স্বর্ণালী, তুমি জাতীয় টাস্কফোর্স গঠন নিয়ে যেমনটা বলছিলে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে একটা কতগুলো বিষয় মনে করিয়ে দিই যে এই টাস্কফোর্সে যেরকম 10 জন চিকিৎসক রয়েছেন। বিরতিতে যাওয়ার আগে যেমনটা তোমাকে জানাচ্ছিলাম, পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এই টাস্কফোর্সের যা কাজ হবে এবং আগামী দিনে তারা যেভাবে যে পন্থায় কাজ করবে সেই বিষয়গুলো কিন্তু সুনিশ্চিত করা হয়েছে। অর্থাৎ নিরাপদ কাজের পরিস্থিতি তৈরি করতে হবে, যেটা নাম্বার 1 এই জাতীয় টাস্কফোর্স গঠন। এবং জাতীয় টাস্কফোর্সের প্রথম কাজ নিরাপত্তা সুনিশ্চিত করা, অর্থাৎ চিকিৎসকরা যারা ডিউটি করছেন, কাজ করছেন, সে জায়গায় দাঁড়িয়ে তাদেরকে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি নেশাগ্রস্ত কোনো ব্যক্তিকে হাসপাতাল চত্বর
চত্বরে ঢুকতে দেওয়া হবে না। আমরা আরজিকর হাসপাতালের যে ঘটনা, সেই ঘটনায় দেখেছিলাম যেখানে আরজিকর হাসপাতালে ঢোকার মুখে লেখা ছিল যে মদ্যপ অবস্থায় হাসপাতাল চত্বরে ঢোকা যাবে না, কিন্তু তারপরেও কিভাবে ওই সঞ্জয় রায়, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি এই ঢুকলেন হাসপাতাল চত্বরে মদ্যপ অবস্থায় এবং মদ্যপান করলেন, এই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে জাতীয় টাস্কফোর্সের প্রথম যে কাজ, নেশাগ্রস্ত কোনো ব্যক্তিকে হাসপাতাল চত্বরে প্রবেশ আটকানো। পাশাপাশি যে বিষয় তোমাকে জানাবো, ইন্টার্ন সহ সমস্ত চিকিৎসক যারা রয়েছেন তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে। এবং নাম্বার 4, রেস্টরুম এবং ডিউটি রুম আলাদা করতে হবে। পুরুষদের জন্য আলাদা রেস্টরুম এবং মহিলাদের জন্য আলাদা রেস্টরুম। আমরা দেখেছি যে এর আগেও আরজিকরের যারা পড়ুয়ারা এই বিষয়ে কিন্তু তারা দাবি দেওয়া রেখেছিলেন যে 8 দফা দাবিতে তারা আন্দোলন করছিলেন, এবং সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু তাদের এই দাবিগুলোর সঙ্গে সহমত পোষণ করেছিলেন। এবং যেখানে তারাও দাবি রেখেছিলেন যে ডিউটি রুম, সেই ডিউটি রুম কিন্তু আলাদা রাখতে হবে। পাশাপাশি হাসপাতালে প্রবেশ এবং বাইরের পথে সিসিটিভি থাকতে হবে, অর্থাৎ এই সিসিটিভির নজরদারি এবং সিসিটিভি লাগানোটা কিন্তু খুব জরুরি, এমনটাই বলা হয়েছে। এবং এই বিষয়ে কিন্তু সমস্ত দেখবে এই জাতীয় টাস্কফোর্স। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এমপ্লয়ি সেফটি কমিটি গঠন করতে হবে, অর্থাৎ হাসপাতালে যেরকম চিকিৎসকরা রয়েছেন, চিকিৎসক পড়ুয়ারা রয়েছেন, পাশাপাশি যারা ইন্টার্নরা রয়েছেন এবং মেডিকেল যারা স্টাফ রয়েছেন চিকিৎসার কাজের সঙ্গে যুক্ত, তাদের যে নিরাপত্তা, মূলত মহিলাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সব হাসপাতাল এবং নার্সিংহোমে যৌন নির্যাতন হারাতে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কমপ্লেন কমিটি কিন্তু গঠন করতে হবে। পাশাপাশি যে বিষয় রাখা হয়েছে, একটি হেল্পলাইন নম্বর সবসময় সচল রাখতে হবে। সেই হেল্পলাইন নম্বরের মধ্যে দিয়ে কোনো রকম যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি হয়, যাতে ফোন করে তৎক্ষণাৎ জানানো যায়, সেই হেল্পলাইন নম্বর কিন্তু 24 ঘন্টা চালু রাখতে হবে। পাশাপাশি শান্তিপূর্ণভাবে যারা প্রতিবাদ দেখাবেন তাদের ওপর কোনোভাবে কিন্তু আক্রমণ করা যাবে না, যে জায়গাটা কিন্তু ভীষণভাবে স্পষ্ট করেছে আজকের এই মামলায় দেশের শীর্ষ আদালত। কারণ প্রধান বিচারপতি যে বেঞ্চে এই মামলার শুনানি চলছিল, তখনই যে প্রশ্ন তোলা হয়েছে যে আরজিকরের যে ঘটনা, যারা প্রতিবাদ দেখাচ্ছিলেন, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, আমরা দেখেছিলাম সেখানে তাদের ওপর যে হামলা, সেই যে ঘটনা, শান্তিপূর্ণ কোনো প্রতিবাদ হলে তাদের ওপর হামলা দেখানো যাবে না, হামলা করা যাবে না। পাশাপাশি নাগরিক সমাজ, ডাক্তার হোক বা আইনজীবী হোক, শান্তিপূর্ণভাবে তারা প্রতিবাদ বিক্ষোভ দেখাতেই পারবেন। 22 আগস্টের মধ্যে সিবিআইকে অন্তর্বর্তী রিপোর্ট দিতে হবে, এমনটাই বলা হয়েছে। পাশাপাশি সবকটি রাজ্যকে 1 মাসের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ এই মামলায়। অন্যদিকে সমস্ত মেডিকেল কলেজে কতজন নিরাপত্তা রক্ষী রয়েছেন, কতটা সিসিটিভি ক্যামেরা রয়েছে, পুলিশ আউটপোস্ট কতগুলো রয়েছে, এই যাবতীয় বিষয় কিন্তু দেখতে হবে, জানতে হবে। এই সমস্ত বিষয় জাতীয় টাস্কফোর্সকে। একদমই ভাস্বতী, তার পাশাপাশি আরো একটি যে বিষয় গুরুত্বপূর্ণ, আমরা জানি যে এখনো পর্যন্ত কিন্তু এই যে মামলায়, সেই মামলায় কিন্তু অধ্যক্ষ অর্থাৎ আরজিকরের প্রাক্তন যে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে, তাকে কিন্তু বারংবার জেরা করা হচ্ছে। পরপর আমরা দেখেছি যে 4 দিন কিন্তু জেরা করা হয়েছে সন্দীপ ঘোষকে, এবং সেই সন্দীপ ঘোষ প্রসঙ্গে আজ এই শুনানিতে কি বলা হয়েছে ভাস্বতী? একদমই যেমনটা তুমি বললে যে সন্দীপ ঘোষ, অর্থাৎ এই যে মামলা চলছে এবং সিবিআই যে তদন্ত ইতিমধ্যেই চালাচ্ছে, সেখানে কিন্তু সন্দীপ ঘোষ একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই সন্দীপ ঘোষকে যেমন ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে, গতকালও জিজ্ঞাসাবাদ চলেছে। এই সন্দীপ ঘোষ তিনি কিন্তু নিজের নিরাপত্তা নিয়ে এর আগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন, কারণ তিনি তার নিরাপত্তা নিয়ে একটা ভয় পাচ্ছিলেন। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম যে শুক্রবার দিন তাকে কিন্তু মাঝ রাস্তা থেকে সিবিআই রীতিমতো পাকড়াও করে নিজেদের গাড়ি করে সিবিআই দপ্তর অর্থাৎ সিজিও কমপ্লেক্সে নিয়ে যায়, এবং সেখানে জিজ্ঞাসাবাদ চলে তার। এবং জিজ্ঞাসাবাদে খুব গুরুত্বপূর্ণ, যেখানে তার বয়ান কতটা সত্যি, সেই বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে। অন্যদিকে যেমনটা তুমি জানাচ্ছিলে যে আজ আদালতে শুনানিতে, অর্থাৎ সর্বোচ্চ আদালতে শুনানিতে সন্দীপ ঘোষকে নিয়ে কি কি বিষয় উঠে এলো, সন্দীপ ঘোষের যে প্রভাবশালী তত্ত্বটা, এই বিষয়গুলো কিন্তু উঠে আসছে। কারণ সন্দীপ ঘোষ তিনি কতটা প্রভাবশালী, এই বিষয়টাও কিন্তু উঠছে আদালতে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে সন্দীপ ঘোষ তিনি প্রভাবশালী হয়তো ছিলেন বলেই তাকে
4 ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজে আমরা দেখেছিলাম বদলি করা হয়েছিল। এই জায়গাটা নিয়েও কিন্তু সন্দীপ ঘোষের যে ফ্যাক্টর, সন্দীপ ঘোষের যে ভূমিকা, তার প্রভাবশালী কতটা, তার প্রভাব কতটা রয়েছে, এই বিষয়টা কিন্তু প্রশ্ন উঠেছে আজকে যে মামলা হয়েছিল সেই মামলাতে। অন্যদিকে আমরা দেখেছিলাম যে এই সন্দীপ ঘোষকে নিয়ে একাধিক অভিযোগ রেখেছিলেন পড়ুয়ারা, কোথাও যেখানে তারা বলেছিলেন যে ডিউটি রস্টার থেকে শুরু করে নাইট ডিউটি রস্টার বিভিন্ন বিষয় সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ ছিল, সেগুলো অবশ্যই বিতর্কিত বিষয়। তবে যে বিষয়টা বারবার উঠছে, আজও আদালতে উঠেছে, যেখানে সন্দীপ ঘোষ কতটা প্রভাবশালী হলে এই বদলিটা তাকে করানো হয়, যদিও এই মুহূর্তে তিনি অনির্দিষ্টকালের জন্যই ছুটিতে রয়েছেন। স্বর্ণালী, একদমই ভাস্বতী, তুমি সঙ্গে থাকো আপাতত আমাদের, এবং তার পাশাপাশি আমরা কিন্তু এবার নজর রাখবো আরজি করের দিকে। আমরা যেমনটা একদিকে দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি যখন একদিকে চলছে, ঠিক তেমনই কিন্তু অন্যদিকে আমরা এবার নজর রাখবো আরজি করের দিকে, কারণ আমরা জানি যে এখনো পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেই প্রসঙ্গে কি আরজি করের যারা আন্দোলনরত যে চিকিৎসকরা আছে তাদের কি মন্তব্য আমরা সরাসরি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল, আমরা কথা বলবো তার সঙ্গে। শুভঙ্কর, অর্থাৎ আমরা এখনো পর্যন্ত যে খবর কিন্তু পাওয়া যাচ্ছে যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই যে আরজিকর কাণ্ড, সেই মামলায় কিন্তু টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। তুমি এখন আরজিকরে আছো, সেখানে যারা আন্দোলনরত চিকিৎসকরা রয়েছেন তারা কি বলছেন, এখনো পর্যন্ত কি তাদের প্রতিক্রিয়া? এখনো পর্যন্ত তাদের কোনো প্রতিক্রিয়া মেলেনি, এই মুহূর্তে তারা কোনো প্রতিক্রিয়া দেবে না বলে স্পষ্ট জানিয়েছেন। এবং এই যে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে, সেই মামলা শেষ হলে তাদের নিজেদের মধ্যে আলোচনা করে তারপর সংবাদ মাধ্যমের সামনে তারা যৌথ বক্তব্য রাখবেন, সাংবাদিক বৈঠক করবেন। তবে সাংবাদিক বৈঠক করবেন, কিন্তু আমরা জানি যে এই যে মামলা, সে মামলা শুরু হওয়ার আগে ডাক্তার, বিশেষ করে যারা আন্দোলনরত চিকিৎসক, তাদের তরফ থেকে ডক্টর অনিকেত মাহাতো তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এসে জানিয়েছিলেন যে রাজ্যে বিশেষ করে পুলিশের তরফ থেকে যে সিট গঠন করা হয়েছে, সেই সিটে তাদের কোনো রকম কোনো আস্থা নেই। তারা কিন্তু সিবিআই তদন্ত যদি চলছে সেটা চলুক বলে তারা স্পষ্ট জানিয়েছে। কেননা যদি সিট তদন্ত করতে আসে তাহলে কিন্তু যে তদন্ত, সেই তদন্ত ট্যাম্পার হতে পারে, এমনকি সিবিআই প্রভাবিত হতে পারে বা সিবিআই তদন্ত প্রভাবিত হতে পারে বলেও তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন। সেইখানে দাঁড়িয়ে তারা চাইছেন না যে সিট কোনো রকম তদন্ত করুক, তাদের আস্থা নেই সেই সিটের তদন্তের ওপর। এবং তারা স্পষ্ট জানিয়েছেন যে অবিলম্বে নির্যাতিতার জন্য বিচার, তাদেরকে যে লড়াই, সেই লড়াই তাদের জন্য চলছে, অবিলম্বে বিচার করতে হবে। শুধু তাই নয়, একই সঙ্গে তারা কিন্তু জানিয়েছেন যে তাদের আজকে একটি মিছিল তাদের করার কথা ছিল, তবে সেই মিছিল তারা পোস্টপোন করেছে। এই মামলা যেহেতু চলছে, শুনানি যেহেতু চলছে, সেই শুনানির দিকে তাকিয়ে, এবং সে একটি মিছিল সিজিও কমপ্লেক্স থেকে হওয়ার কথা ছিল, সেটি বাতিল করা হয়েছে। তারা এই যে শুনানি, সেই শুনানি শেষ হওয়ার পর তারা কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করে তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আমি একটু আমার ক্যামেরা পার্সন আনন্দ চক্রবর্তীকে দেখাতে বলবো যে তারা এই মুহূর্তে এখানে বসে যে অবস্থান মঞ্চ, সেই অবস্থান মঞ্চে তারা বসে রয়েছেন। ডক্টর অনিকেত মাহাতো থেকে শুরু করে কিঞ্জল, ডক্টর কিঞ্জল এবং অন্যান্য ডাক্তার যারা রয়েছেন, প্রত্যেকে এখানে উপস্থিত রয়েছেন এবং প্রত্যেকে কিন্তু ভীষণ মনোনিবেশ করে এই যে মামলা, সেই মামলা শুনছেন। টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যিনি প্রধান বিচারপতি জানিয়েছেন, সেই বিষয় নিয়ে তারা প্রতিক্রিয়া দেবে। আমরা তাদের কাছে প্রতিক্রিয়া দেবেন। এবং আমরা যখন এই মামলা চলছে সেই সময় আমরা দেখেছি তারা কিন্তু এই মামলা সংক্রান্ত যে বক্তব্য উঠে আসছে লাইভ স্ট্রিমের মধ্যে দিয়ে, তারা কিন্তু যখনই দেখতে পাচ্ছে যে সেই বিষয়টিতে তারা আস্থা প্রকাশ করছেন, আর রীতিমতো হাততালি দিয়ে তারা কিন্তু আস্থা প্রকাশ করছেন। এবং স্বাভাবিকভাবেই কিন্তু তারা এর আগেও বলেছে যে সুপ্রিম কোর্টে যে মামলা রয়েছে সেদিকেই তারা অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন। এবং সেই মামলা যেহেতু এখনো পর্যন্ত চলছে স্বর্ণালী, সেই মামলা তারা একেবারে মনোনিবেশ করে তারা কিন্তু সেই মামলা শুনছেন এবং প্রত্যেকটি পয়েন্ট তারা বুঝে নেওয়ার চেষ্টা করছেন। কেননা এরপরে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখিভাবে কোনো পয়েন্ট যাতে মিস না হয়ে যায়, যেমন ডক্টর অনিকেত বলছিলেন যে কোনো পয়েন্ট যাতে মিস না হয়ে যায়, প্রত্যেকটি দিকে তাদের কিন্তু তারা নজর রাখছেন। এবং সবথেকে বড় বিষয়, এতদিন ধরে যে একদমই শুভঙ্কর, অর্থাৎ বোঝাই যাচ্ছে একেবারে কিন্তু লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে যারা আন্দোলনকারী চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু এই পুরো মামলার শুনানির দিকে নজর রেখেছেন। আপাতত ধন্যবাদ তোমায় শুভঙ্কর, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।
অবশ্যই এই মামলার শুনানির দিকে আমাদের নজর থাকবে, তবে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর বিরতিতে যাওয়ার আগে আমাদের যে খবরের দিকে নজর ছিল, অর্থাৎ সুপ্রিম কোর্টে কিন্তু এখনো পর্যন্ত আরজি কর মামলার শুনানি চলছে এবং সেখানেই সুপ্রিম কোর্টে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষ প্রসঙ্গে একাধিক প্রশ্ন কিন্তু সামনে এসেছে। সুপ্রিম প্রশ্নে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষ এবং তার পরিপ্রেক্ষিতে কি বলেছেন তারা, প্রিন্সিপাল কি করছিলেন যেদিন এই ঘটনা ঘটেছে, সেদিন প্রিন্সিপাল কি করছিলেন সেই প্রশ্ন একদিকে যেমন তোলা হয়েছে, তার পাশাপাশি কেন প্রথমে আত্মহত্যা বলা হলো, যেই প্রশ্ন বারংবার আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন বিরোধীদের থেকে শুরু করে আন্দোলনকারী চিকিৎসকরা তুলছেন। পদত্যাগের কিছু পরেই অন্য হাসপাতালের দায়িত্ব কেন দেওয়া হলো অধ্যক্ষকে, সেই প্রশ্নও কিন্তু তোলা হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সুপ্রিম প্রশ্নে এবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ প্রিন্সিপাল কি করছিলেন ঘটনার দিনে, কেনই বা প্রথমে আত্মহত্যা বলা হলো এই ঘটনাকে, সেই প্রশ্ন কিন্তু তোলা হয়েছে আজ সুপ্রিম কোর্টে। তার পাশাপাশি আমরা দেখেছি যে পদত্যাগ করেছিলেন আরজি করের যে প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষ, তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু মেডিকেল কলেজের তাকে পদে বসানো হয় এবং সেই প্রশ্ন কিন্তু আজ করা হয়েছে সুপ্রিম কোর্টে। পদত্যাগের কিছুক্ষণের মধ্যেই অন্য হাসপাতালের দায়িত্ব কি করে পেলেন তিনি, সেই প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টে। আবার কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমার সহকর্মী ভাস্বতী। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সন্দীপ ঘোষ প্রসঙ্গে কিন্তু একাধিক যে প্রশ্ন আমরা দেখছি, বারংবার আন্দোলনকারী চিকিৎসকরা থেকে শুরু করে মৃতার পরিবার তারাও কিন্তু সেই অভিযোগ সামনে এনেছিলেন, বিরোধীরা তারাও কিন্তু সেই একই অভিযোগে সরব হয়েছিলেন। এবার আজ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে সন্দীপ ঘোষ প্রসঙ্গে ঠিক কি বলা হলো? একদমই স্বর্ণালী, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে যেরকম একদিকে সিবিআই জিজ্ঞাসাবাদ চলছে আমরা জানি, পাশাপাশি এই সন্দীপ ঘোষ গোটা তদন্তের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। কারণ এই বিষয়ে আমরা দেখছি যে সিবিআই তদন্তের প্রক্রিয়া যেভাবে চলছে, সেখানে যেরকম একটা পলিগ্রাফ টেস্ট করার ভাবনা রয়েছে, তবে আজ শুনানিতে যে সমস্ত বিষয় সন্দীপ ঘোষ বিরুদ্ধে, মানে সন্দীপ ঘোষকে নিয়ে যে সমস্ত বিষয় উঠেছে শুনানিতে, এবং খুব গুরুত্বপূর্ণ যে প্রভাবশালী তথ্যটা কিন্তু এই বিষয়ে উঠেছে। যেমনটা তুমি বলছিলে যে এই আরজি কর হাসপাতাল অর্থাৎ আরজি কর মেডিকেল কলেজের যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার এই ঘটনার পর আমরা দেখেছিলাম পড়ুয়ারা একাধিক বিক্ষোভ দেখিয়েছিলেন, বিভিন্ন সময় একাধিক অভিযোগ এনেছিলেন তারা, কিন্তু আমরা দেখেছিলাম এই ঘটনার অর্থাৎ পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়ে রীতিমতো তিনি নৈতিক দায় স্বীকার করে তিনি জানিয়েছিলেন যে আমি পদত্যাগ করছি, কিন্তু তার ঠিক 4 ঘন্টার মধ্যে স্বাস্থ্য ভবনের তরফে তাকে বদলি করা হয় ন্যাশনাল মেডিকেল কলেজ। আর এই জায়গা থেকেই যে প্রশ্নটা তুমি বলছিলে বারবার বিরোধীদের তরফে উঠছে, এবং এই প্রশ্নটা খুব স্বাভাবিক যে এই ঘটনার কিভাবে একদিনের মাথায় তাকে বদলি করা হয়, এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম এই বিষয়ে যখন কলকাতা হাইকোর্টে মামলা চলে তখন কিন্তু তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়। তবে একটা বিষয় এখানে আমি তোমাকে স্পষ্ট করব, যেখানে আজ অভিযোগ উঠেছে যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলছে, অধ্যক্ষ এটিকে আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন, এবং প্রধান বিচারপতি এমনটা কিন্তু জানাচ্ছেন যে অভিযোগ উঠছে। পাশাপাশি পরিবারের যারা সদস্য তাদেরকেও কিন্তু মৃতদেহ দেখতে দেওয়া হয়নি, যদিও রাজ্যের তরফে আইনজীবী তিনি জানিয়েছেন যে এই যে অভিযোগগুলো উঠেছে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো কিন্তু সম্পূর্ণ সঠিক নয়, এবং পাশাপাশি এই বিষয়টা শোনার পরেও কিন্তু প্রধান বিচারপতি তিনি যেমনটা মন্তব্য করেছেন যে এই ঘটনা কিন্তু একটা সাধারণ খুন নয়, এটা কিন্তু খুব স্পষ্ট হচ্ছে। তাহলে প্রথমে এফআইআরে তা কেন উল্লেখ ছিল, এমনটাও প্রশ্ন তুলেছেন। অন্যদিকে এই ঘটনায় অধ্যক্ষ কি করছিলেন সেই দিন, এই বিষয়টাও কিন্তু প্রশ্ন উঠছে। অর্থাৎ যেমনটা এর আগেও তোমাকে স্বর্ণালী জানাচ্ছিলাম যে এই এফআইআর বিষয়টা নিয়েও প্রশ্ন উঠেছে, যদিও সেক্ষেত্রেও রাজ্য কিন্তু সাফাই দিয়েছে, তবে প্রিন্সিপালের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, এবং যেমনটা তুমি এর আগেও বলছিলে যে তার যে প্রভাবশালী তথ্য, এই তথ্য কিন্তু সামনে এসেছে। অন্যদিকে আমরা দেখছি স্বর্ণালী যে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করছে, এর আগে তিনি বৃহস্পতিবার তাকে নোটিশ দেওয়া হয়েছিল, তিনি হাজিরা দেননি, শুক্রবার তাকে রীতিমতো মাঝরাস্তা থেকে পাকড়াও করে সিবিআই, তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু তিনি ভয় পাচ্ছিলেন, তার নিরাপত্তা নিয়ে ভয় পাচ্ছিলেন। কিন্তু এখানটাই একটা প্রশ্ন অবশ্যই যেটা উঠে আসবে স্বভাবতই, যে রাজ্যের পক্ষ থেকে তখন কি বলা হয়েছে, যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি এই বিষয়টি বলছেন যে অধ্যক্ষ অর্থাৎ যে পদত্যাগের কিছুক্ষণের মধ্যেই অন্য হাসপাতালে দায়িত্ব দেওয়া হয় সন্দীপ ঘোষকে, সেই যে দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্ব কিভাবে দেওয়া হয়েছিল সন্দীপ ঘোষকে, সে বিষয়ে রাজ্যের কি বক্তব্য ভাস্বতী?
একদমই, এবং সে জায়গা থেকে রাজ্যের তরফে যেমনটা বক্তব্য যে ক্ষোভ বিক্ষোভ চলছিল সেই ক্ষোভ বিক্ষোভকে প্রশমিত করতেই কিন্তু তাকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছিল, এবং যে পরিস্থিতি আমরা দেখেছিলাম আরজিকর হাসপাতালে তৈরি হয়েছিল সেই পরিস্থিতি থেকে কিন্তু নজর ঘোরাতেই যে তাকে এভাবে ক্ষোভ বিক্ষোভ পড়ুয়াদের মাঝে কোনোভাবে যাতে আরও কোনো রকম বড় রকম প্রতিবাদ তৈরি না করতে পারে, এবং সেই জায়গা থেকে তাকে অন্য হাসপাতালের দায়িত্বে দেওয়া হয়েছিল। পাশাপাশি এই জায়গা থেকে রাজ্যের আরও একটা সাফাই, যে অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠে আসছে সেই অভিযোগ কিন্তু সর্বতোভাবে সঠিক নয়, অর্থাৎ এখানে সম্পূর্ণ সঠিক অভিযোগ নয়। সে কথা শুনেও কিন্তু প্রধান বিচারপতি তিনি যেমনটা বলছেন যে এই যে ঘটনা ঘটেছে এই ঘটনা কিন্তু সাধারণ খুনের মতো নয়, অর্থাৎ আগামী দিনে এই ধরনের ঘটনা যে ঘটবে না তা কিন্তু বলা যায় না। এ ধরনের ঘটনা যাতে না ঘটে, আগামী দিন যাতে এ ধরনের বিষয় আবারও একবার পুনরাবৃত্তি না হয় সেই বিষয়টাও কিন্তু এই যে টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে সেই টাস্ক ফোর্সের দায়িত্ব এই সমস্ত বিষয় দেখার। অন্যদিকে প্রাক্তন অধ্যক্ষ যাকে নিয়ে এত চর্চা চলছে, সন্দীপ ঘোষ যিনি এই তদন্তের মূল ফ্যাক্টর, তাকে যেরকম জিজ্ঞাসাবাদ চলছে, অন্যদিকে সিবিআই যে পলিগ্রাফ টেস্টের ভাবনা নিয়েছে, সিবিআইয়ের যে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক, সেই বৈঠকের পরেও কিন্তু এই প্রক্রিয়া এই পদক্ষেপ কোন দিকে এগোয় সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। স্বর্ণালী, একদমই আপাতত ধন্যবাদ তোমায় ভাস্বতী। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমার সহকর্মী ভাস্বতী। আমরা কথা বলছিলাম যে বিষয়ে, অর্থাৎ সুপ্রিম কোর্টে কিন্তু আজ আরজিকর যে মামলা সেই মামলার শুনানি চলছে, এবং সেখানে একাধিক প্রশ্ন করা হয় প্রধান বিচারপতির পক্ষ থেকে। যেই প্রশ্নে কিন্তু বারংবার যেই প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষের ভূমিকা বারংবার সেই প্রশ্ন আসছে, সে বিষয়ে যে প্রিন্সিপাল সেই সময় কি করছিলেন, কেন প্রথমে আত্মহত্যা বলা হলো এই ঘটনাকে, পদত্যাগের কিছুক্ষণের মধ্যে অন্য হাসপাতালের দায়িত্বই বা কিভাবে দেওয়া হলো সন্দীপ ঘোষকে, সেই প্রসঙ্গ একদিকে যেমন উঠছে, তার পাশাপাশি আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে এই ঘটনায় কিন্তু এবার টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এবং সেই টাস্ক ফোর্সে থাকবেন 10 জন চিকিৎসক। বিভিন্ন রাজ্যের প্রথিতযশা যে হাসপাতাল রয়েছেন সেখান থেকে বিভিন্ন চিকিৎসক তাদের নিয়ে কিন্তু এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে সকলের সুরক্ষায় জাতীয় নীতি গঠনের পাশাপাশি যে কোনো ভাবে হামলা আটকানো সেই বিষয়ে কিন্তু নজর রাখবে এই টাস্ক ফোর্স। একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের যে ভূমিকা তা নিয়ে যেমন রাজ্য, অন্যদিকে টাস্ক ফোর্সের গঠনের নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে প্রধান বিচারপতির পক্ষ থেকে। হামলা আটকানো এবং তার পাশাপাশি জাতীয় নীতি গঠনের বিষয়ে নজর রাখবে টাস্ক ফোর্স। ইতিমধ্যে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই মামলার শুনানি চলছে, অন্যদিকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি আরজিকর হাসপাতালের যে আন্দোলনকারী চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু একেবারে লাইভ স্ট্রিমিং দেখছেন এই মামলার শুনানি। অবশ্যই এই শুনানির দিকে তো আমাদের নজর থাকবে, তবে তার পাশাপাশি যেই খবরের দিকে নজর রাখবো, পঞ্চম দিনে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। আজও সিজিও দপ্তরে সন্দীপ ঘোষ ম্যারাথন জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। গত 4 দিনে প্রায় 50 ঘন্টা জিজ্ঞাসাবাদ সিবিআই এর, এবং আজ আবারও ইতিমধ্যেই কিন্তু সিজিও দপ্তরে পৌঁছেছেন সন্দীপ ঘোষ। দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শুক্র শনি রবি সোম মঙ্গল পঞ্চম দিনেও কিন্তু আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ। আজ মূলত কোন কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে অধ্যক্ষকে, কি এখনো পর্যন্ত জানা যাচ্ছে? আর আজ সন্দীপ ঘোষকে কিছু বলেছেন সিজিওতে ঢোকার আগে? তোমাকে জানিয়ে রাখি, পরপর 4 দিন 50 ঘন্টা কিন্তু জিজ্ঞাসাবাদ করার পরে সিবিআই দপ্তর থেকে কাল রাত্রেই কিন্তু বেরিয়ে যায়। আবার তাকে তলব করা হয়, আর সকালে আজ 11টা
20 নাগাদ সকালেই কিন্তু তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্স দপ্তরে তিনি চলে আসেন আর সিবিআই দপ্তরে, এবং সেখানে থেকে তিনি সিবিআই দপ্তরে ঢুকে যান। কোনো প্রশ্নের কিন্তু তিনি উত্তর দেয়নি। এরপরেই কিন্তু জানা যাচ্ছে যেটা এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া যেহেতু সেটা শুরু করা হয়েছে। এর পাশাপাশি আরেকটা কিন্তু জানিয়ে রাখি যে সঞ্জয় রায় মূল অভিযুক্ত, তাকে কিন্তু মেডিকেল করানোর জন্য বিআরসি হসপিটাল থেকে চিকিৎসক রয়েছে, সেখানেই কিন্তু সিজিও কমপ্লেক্সেই কিন্তু তার মেডিকেল হবে। এরপরেই কিন্তু জানা যাচ্ছে যেটা সন্দীপ ঘোষ, তিনি কিন্তু একাধিক বয়ান কিন্তু তার অসঙ্গতি মিলেছে, যে 20 জনের একটা বয়ান রেকর্ড করা হয়েছিল সিবিআই এর তরফ থেকে, এবং সেই বয়ানের সঙ্গে কিন্তু এই যে 50 ঘন্টা কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে সন্দীপ ঘোষকে, সেই বয়ানের সঙ্গে কিন্তু কোনো মিল নেই বলেই কিন্তু জানা যাচ্ছে সিবিআই সূত্রে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। পঞ্চম দিনেও আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। আমরা দেখেছি শুক্র, শনি, রবি, সোম পর যে 4 দিন টানা প্রায় 50 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে সন্দীপ ঘোষকে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এই জিজ্ঞাসাবাদ, এবং আজও তিনি আবারও সিজিও কমপ্লেক্সে ইতিমধ্যেই পৌঁছেছেন। আজও জারি থাকবে এই জিজ্ঞাসাবাদ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, টালা থানায় দুর্নীতির অভিযোগ দায়ের। আইপিএস অফিসার প্রণব কুমারের নেতৃত্বে সিট গঠিত সিনিয়র স্পেশাল সেক্রেটারি দেবল কুমার ঘোষের এই অভিযোগ, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই যে আরজি করের যিনি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে কিন্তু একাধিক যে অভিযোগ সামনে এসেছে, এবং এবার দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। টালা থানায় দুর্নীতির অভিযোগ দায়ের করা হয়েছে। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানা যাচ্ছে এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে ঠিক কি কোন কোন দুর্নীতির অভিযোগ করা হয়েছে? দেখো, আরজি করে সেখানে একটি দুর্নীতির অভিযোগ উঠেছে, এবং সেই দুর্নীতির অভিযোগ নিয়ে কিছু আইএএস অফিসার স্পেশাল সেক্রেটারি তিনি অভিযোগ জানিয়েছেন টালা থানাতে, এবং সেই অভিযোগের ভিত্তিতে একটি করাপশন প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1988 একটি কেস স্টার্ট করা হয়েছে তালতলা থানাতে। এবং আমরা দেখেছি যে গতকালকে যে নবান্ন তরফ থেকে যে 5 জনের টিম গঠন করে দেওয়া হয়েছে, যেখানে একজন সিনিয়র আইজি র্যাঙ্কের অফিসার রয়েছেন, এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে কলকাতা পুলিশের ডিসি সেন্টার রয়েছে, সিআইডির একজন অফিসার রয়েছে শোভা মিশ্র, এবং তাছাড়াও মুর্শিদাবাদ রেঞ্জের ওয়াকার রাজা আইপিএস তিনি রয়েছে। এই যে 4 থেকে 5 জনের টিম গঠন করা হয়েছে, সেই 5 জনের টিম কিন্তু এই করাপশন রিলেটেড, অর্থাৎ সন্দীপ ঘোষ আরজি করে করাপশন রিলেটেড যে কেস যেটা স্টার্ট হয়েছে, সেই বিষয়টাকেই কিন্তু তারা দেখবেন, বা সেই বিষয়টাই তারা তদন্ত করে দেখবেন। একদমই, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আরো 12 আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।